বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা বিভাগে নিহত ১৬ হামলা হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা দায়ের। আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হলেও বেশিরভাগ পলাতক। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা ৭০ শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের। এবার ১১ দফা দাবিতে আন্দোলনে নার্সরা। ভুয়া নার্স অপসারণ সহ বাতিল চান কোটা ব্যবস্থা। স্বাস্থ্য খাতে আমূল সংস্কারে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং ঝিনাইদহের সাবেক ডিসির বিরুদ্ধে নানা অভিযোগ। জড়িত ছিলেন চক্ষু হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া থেকে সরঞ্জাম কেনার অনিয়মে। সব দেখেও কিছুই করার ছিল না দাবি সাধারণ সম্পাদকের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিভাগীয় সময়ের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতির খবর। ভয়াবহ আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ ৮ জেলার বন্যা পরিস্থিতি। এর মধ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। পানিবন্দী কয়েক লাখ মানুষ, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ৫০ থেকে ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ ৩৪টি গ্রাম। বেড়েই চলেছে স্রোতের তীব্রতা, তীব্র বেগে ঢুকছে পানি। ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দুদেশের ইমিগ্রেশন কার্যক্রম। পানি উঠেছে আশপাশের অন্তত ৩৪টি গ্রামে। এতে আখাউড়া আগরতলা সড়কের একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল। বন্ধ রয়েছে দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রমও। হবিগঞ্জের খোয়াই নদীর সবগুলো পয়েন্টই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি অস্বাভাবিক বেড়ে শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে পাশের হাওরে। এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়িতেই ঢুকেছে পানি, আতঙ্কে বাসিন্দারা। গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর অন্তত ৮টি স্থানে ছোট বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি ইউনিয়নে ঢুকেছে পানি। ৩টি উপজেলায় অন্তত ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে মনু নদী রাজনগর উপজেলার কদমহাটা প্রতিরক্ষা বাঁধের ৩টি স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে। সেই সঙ্গে আরেকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে কুলাউড়া মৌলভীবাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। কালকে রাতেই পানি উঠবে, আমরা বহুত চেষ্টা করি বালুগুলো দিয়া ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে আছে জনপদ। স্মরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাজেকে আটকা পড়েছে ২৫০ পর্যটক। পানির নিচে মেরুং ইউনিয়ন। চেঙ্গি নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলে মাটিরাঙ্গা, রামগড়, দীঘিনালার অনেক গ্রামও এখন পানিবন্দী। ২ মাসে ৪ বার পানি, আর গত ২৪ ঘন্টায় ২ বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাইতেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। কুমিল্লায় টানা ৩ দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতী নদীর পানি। গতকাল রাত পর্যন্ত গোমতীর পানি বিপদসীমা অতিক্রম করে ৫০ থেকে ৬০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় দুপাশের চর ডুবে গিয়ে কয়েক হাজার ঘর পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ৪,০০০ হেক্টর জমির ফসল। জেলার ৭টি পৌরসভার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পানিবন্দী জেলার কয়েক লাখ মানুষ, খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন কয়েকটি এলাকা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং কুমিল্লা শহরে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে।
মঙ্গলবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আখাউড়া উপজেলা 34টি গ্রাম তলিয়ে গেছে। তেমনিভাবে আরেকটি সীমান্তবর্তী উপজেলা কসবা উপজেলার 6টি গ্রাম তলিয়ে গেছে। সব মিলে 40টি গ্রাম কিন্তু পানি প্লাবিত হয়েছে। আমি এখন যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে নারায়ণপুর, অর্থাৎ আখাউড়া পৌর এলাকার নারায়ণপুর গ্রাম। এই গ্রামে কিন্তু বেশ কিছু বাড়িঘর তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আখাউড়া আগরতলা যে সড়ক, সেই সড়কে পানি উঠেছে এবং আখাউড়া আগরতলা সড়কের যে আবদুল্লাপুর এলাকায় যে বেলি বৃষ্টি সেটি গতকাল ভেঙে গেছে এবং পানির প্রবল স্রোতে সেটি কিন্তু তলিয়ে গেছে, যার কারণে কিন্তু আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ আছে, যার কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে। তেমনিভাবে আখাউড়া আগরতলা সড়কে যাতায়াতরত যে ইমিগ্রেশনের যে যাত্রীরা তারা কিন্তু যেতে পারছে না। আখাউড়া ইমিগ্রেশন ভবনে পানি ওঠার কারণে কিন্তু গতকাল সকাল থেকে এই দুই দেশের যে যাত্রীরা তারা পারাপার করতে পারছে না, ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখানে অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আগরতলা বিমানবন্দর থেকে চেন্নাই, মুম্বাই এবং বেঙ্গালুরু সহ বিভিন্ন রাজ্যে তারা চিকিৎসার জন্য প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন, তারা কিন্তু যেতে পারেনি, যার কারণে তাদের যে বিমানের টিকিটগুলো সেটি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান আখাউড়া বঙ্গেরচর এলাকার পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুর্গতদের জন্য তিনি 15 মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন, 5 লাখ টাকা নগদ বরাদ্দ করেছেন। তেমনিভাবে বঙ্গেরচর প্রাথমিক বিদ্যালয়ে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে শুকনো খাবার, অর্থাৎ যে 18টি পরিবার ছিল 18টি পরিবারকে শুকনো খাবার, চিড়া, মুড়ি এবং গুড়, দেশলাই, মোমবাতি তারা প্রদান করেছেন। বাকি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে ক্রমান্বয়ে কিন্তু তারা কার্যক্রম চালাবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেন, তিনি বলছেন যে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ত্রাণ তৎপরতা কিন্তু তারা সহযোগিতা করবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি বর্তমানে যে এলাকাগুলোতে পানি কিন্তু হু করে দিন দিন বাড়ছে এবং কিন্তু নিত্য নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যার পানি কমে যাওয়ার পরে তারা বাঁধ নির্মাণ, যে বাঁধ মেরামত সেটি কাজ শুরু করবেন। তেমনিভাবে কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 3400 হেক্টর ফসলি জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের বেঁচে গেছে, বিভিন্ন পুকুরে মাছ কিন্তু চলে গেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে আখাউড়া থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছে কুমিল্লা, আছেন আমাদের সহকর্মী ইস্তিয়াক, তিনি জানাবেন কুমিল্লার সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে। ঠিক 10 মিনিট আগে আমরা কথা বলেছিলাম যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু বিপদ সীমা অতিক্রম করে অর্থাৎ 1.70 মিটার কিন্তু উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। অর্থাৎ তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের আর কিছুই করার নেই, এখন কিন্তু একেবারে যে কোনো সময় গোমতী নদী যে কোনো দিক দিয়ে কিন্তু ভাঙন হতে পারে এবং বিশেষ করে যে গোমতী নদীর যে বাঁধগুলো রয়েছে সেইগুলা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে বুড়িচং আদর্শ সদর উপজেলা, 14 গ্রাম, নাঙ্গলকোট এবং বিশেষ করে দেবিদ্বার এবং মুরাদনগর, এই উপজেলাগুলোর মধ্যে প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু ঘরবন্দি হয়ে আছে এবং ওইসব এলাকায় গুলাতে পানি একেবারে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি যে কুমিল্লায় জেলা জুড়ে প্রায় 4000 হেক্টর যে ফসলি জমি, সেই ফসল জমি কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা যদি বলতে চাই যে বুড়িচং উপজেলার যে ময়নামতি ইউনিয়ন রয়েছে সেখানকার যে কিং বেজা হুরা নামে একটি গ্রাম আছে, সেখানে প্রায় 400 পরিবার এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় রয়েছে এবং তারা যেখানে কোনো ধরনের আশ্রয় কেন্দ্র না থাকার কারণে সেখানে কিন্তু তারা নিরাপদ স্থানে যেতে পারছে না। তবে আমরা দেখছি যে বিভিন্ন কুমিল্লা জেলায় বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক দল আছে বা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, তারা কিন্তু যারা গৃহবন্দী রয়েছে, যারা পানিতে আটকে আছে, ওদের জন্য বিভিন্ন ধরনের শুকনো খাবার সাইলেন্স সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে এবং তাদেরকে সরবরাহ করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম বুড়িচং উপজেলার 16 নং যে কামারখাড়া যে গ্রামটি, সেখানেও কিন্তু একটি পাইপ ভেঙে কিন্তু পানি বের হচ্ছে, অর্থাৎ সেখানে প্রায় 10 থেকে 12টি গ্রাম একেবারে প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সদর উপজেলার ভাটপাড়া গ্রামে। সেখানে যদি দেখাতে চাই যে গুমতি চরে একটি মাদ্রাসা রয়েছে, যেটা ভাটপাড়া আলিমিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে পরিচিত। সেই মাদ্রাসাটি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে। সবকিছু মিলে বলতে গেলে একেবারে কুমিল্লাবাসী যারা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্ক রয়েছে এবং যে কোনো সময় দেখা যাবে যে গুমতি কিন্তু ভাঙতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা থেকে সরাসরি। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এবার বিভাগীয় সময়ের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা বিভাগে নিহত হয়েছেন অন্তত 16 জন। এসব ঘটনায় এখন পর্যন্ত কুষ্টিয়ার 7টি সহ বিভাগে অন্তত 15টি মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হলেও বেশিরভাগই পলাতক। বুধবার রাত পর্যন্ত বড় কোনো নেতাকে আটকের খবর পাওয়া যায়নি।
জেলা প্রতিনিধিদের সহায়তায় আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ৩ আগস্ট পর্যন্ত শান্তিপূর্ণ ও অনেকটা সহিংসতা মুক্ত ছিল খুলনা বিভাগের জেলাগুলো। তবে ৪ ও ৫ আগস্ট ব্যাপক সহিংসতা হয় খুলনা, কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহে। এ ৪ জেলায় সহিংসতার ঘটনায় অন্তত ১৬ জন শিক্ষার্থী ও আন্দোলনকারী নিহত হয়েছেন। ৫ আগস্ট সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে কুষ্টিয়া, মাগুরা, খুলনা সহ বিভাগের বিভিন্ন জেলা। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ। এসব সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়ায় নিহত হন ৮ জন, মাগুরায় নিহত হন ৬ জন। এছাড়া ৩ আগস্ট খুলনায় সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার পতনে পাল্টে যায় পরিস্থিতি। সারা দেশের মতো খুলনা বিভাগের আওয়ামী লীগ নেতাকর্মীরাও চলে যান আত্মগোপনে। আর এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হতে থাকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত কুষ্টিয়ায় ৭টি সহ বিভাগে অন্তত ১৫টি মামলার খবর পাওয়া গেছে। কুষ্টিয়ায় হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাগুরায় হত্যা মামলার আসামি সাবেক ২ সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদার। এসব ঘটনা বাদেও বিগত সরকারের আমলে নানা ঘটনায়ও মামলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় বুধবার খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন উপাচার্য সহ ৭০ জন শিক্ষক, যাদের অনেকেই বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন। উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার না থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। অচলাবস্থা নিরসনে শিগগিরই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও গত মঙ্গলবার পদত্যাগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন। তার সঙ্গে আরও পদত্যাগ করেন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে থাকা ৭০ জন শিক্ষক। এ কারণে বর্তমানে অভিভাবক শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। এদিকে 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ক্লাস শুরু হবে আগামী 25 আগস্ট থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হলে একাডেমিক ও দাপ্তরিক বিভিন্ন কাজে একসঙ্গে সব কর্মকর্তার পদত্যাগে প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর আন্দোলন শেষ করে এবার নিজেদের ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা। দ্রুত বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিয়োগ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো শিক্ষক রাজনীতিও বন্ধ করার দাবি তাদের। বড় অংশ পদত্যাগ করছে, কিন্তু আমার মনে হয় না এর কোনো ইম্প্যাক্ট আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে। খুলনা ইউনিভার্সিটি খুব দ্রুতই এর সংখ্যা কাটিয়ে উঠবে এবং শিক্ষা কার্যক্রম খুব দ্রুত এগিয়ে যাবে। আশা রাখছি যে 25 তারিখের ভিতরে খুলনা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে এবং সকল স্টুডেন্ট তাদের আবার রেগুলার কার্যক্রমের ভিতরে চলে আসবে। কোনো প্রশাসনিক বডি নাই, আমরা দ্রুত এই নিয়ে কাজ করছি যাতে একটা এস্টাবলিশ প্রশাসনিক বডি আমাদের সামনে আসে। তাদের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করবে এবং পরবর্তীতে যা করণীয় সেগুলো আমরা পদক্ষেপ নিব। আর শীঘ্রই শ্রেণীকক্ষে ফেরার প্রত্যাশা শিক্ষকদেরও। দ্রুত প্রশাসক নিয়োগ হয়, ভাইস চ্যান্সেলর একজন, তাহলে উনি কিছু জায়গায় রিফর্ম করলে এটা আমরা দ্রুতই ক্লাসে ফিরতে পারবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদ ও 29টি বিভাগে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7,500। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। একদিকে দালালের দৌরাত্ম্য, অন্যদিকে সরঞ্জাম, লোকবল ও চিকিৎসক সংকট। এমন চিত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম যা আছে সেগুলোর অর্ধেকই অকেজো। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন এখানে। তবে যাত্রা শুরুর 3 যুগ পার হলেও এখনো খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। অভিযোগ উঠেছে দালালের দৌরত্ব, সরঞ্জাম, লোকবল, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। 2019 সালে 500 শয্যায় উন্নীত হলেও অবকাঠামো ও চিকিৎসক ব্যতীত বাড়ানো হয়নি 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম যা আছে তার অর্ধেকই অকেজো।
এ কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সিরিয়ালে দেখতে দেখতে দুপুর 2টা পর্যন্ত, তারপর যদি আমরা না পারি চলে যান, আবার কালকে আসবেন, এটা আমাদের একটা সমস্যা না। ডাক্তারের একটা কাগজ নিয়ে আসছি 10টা বাজে, বলে কি এখন নিয়ে যাবে না, আজকে হবে না, কালকে আসেন। পরীক্ষা কোন সময় করো, এখন পর্যন্ত না খাম গাবে, মাথা ঘুরে পড়ে যায়, গা কাঁপে। এইখান থেকে আমি যদি মাথা সিটি স্ক্যান না করাইতে পারি, তাহলে আমি মনে করেন যে বাইরে তো করাইতে পারবো না। অনেক চাপ থাকে আমার, আমি এত রোগী কি করে করব, আমার মেশিন নেই। আর বারবার তাগাদা দিয়েও ফলাফল না পাওয়ায় অসহায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল কম থাকার কারণে আমরা তার সেই সেবাটা দিতে পারতেছি না। আমাদের মেশিন বিভিন্ন সময় এটা নষ্ট হচ্ছে। অবস্থা আরও শোচনীয় হবে, কারণ আমি তাদেরকে বলে দিছি, কারণ তাদেরকে তো আমি চাপ দিয়ে বেশি কাজ করাতে পারবো না। বাইরে এখন যদি রুগী থাকে আমাদের কিছু করার নেই, আমরা এখানে অসহায়। উপর থেকে জনবল না দেয়, টেকনোলজি যদি না দেয়, তাহলে আমাদের এই শোচনীয় অবস্থা আরও বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে 500 শয্যার এ হাসপাতালে দৈনিক ভর্তি থেকে চিকিৎসা নেন গড়ে 1200 রোগী, আর বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নেন দৈনিক 2000 রোগী। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হাসপাতালে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার যে ভরসাস্থল সেটি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটির যাত্রা শুরু হয়েছে প্রায় 36 বছর পেরিয়ে গেছে। এই 3 যুগ সময় পার হলেও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে এসেও এই যে হাসপাতাল, সেখানে কিন্তু দালালের দৌরত্ব, সরঞ্জাম সংকট, লোকবল সংকট সহ বিভিন্ন কারণেই কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমরা যদি বলি যে সর্বশেষ 2019 সালে কিন্তু এই হাসপাতালটি 250 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করা হয়। তারপরও কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র চিকিৎসক এবং অবকাঠামোগত উন্নয়ন ব্যতীত আর কোনো কিন্তু ডেভেলপ বা এখানে কিন্তু তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে কর্মচারী তার সংখ্যা কিন্তু বাড়ানো হয়নি। ফলে এই হাসপাতালে যারা বিভিন্ন রেডিওলজি, প্যাথোলজি বিভাগ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু টেকনোলজিস্টের যে সংকট সেটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন দপ্তরে কিন্তু লোকবলের সংকট রয়েছে। সর্বশেষ যদি বলতে যাই যে রেডিওলজি যে ডিপার্টমেন্টে রয়েছে, এখানে যে এক্সরে মেশিন রয়েছে, এক্সরে মেশিন 4টির মধ্যে 2টি অকেজ দীর্ঘদিন যাবৎ, এর মধ্যে সিটি স্ক্যান যে মেশিন রয়েছে তার 2টি নষ্ট। এছাড়া যে আল্ট্রাসোনোগ্রামের যে মেশিনটি রয়েছে তার মধ্যে যে 4টি মেশিন তার 2টি নষ্ট। এছাড়া যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, এই মেশিনগুলো যদি সচল থাকে, এই ডিপার্টমেন্টে কিন্তু মাত্র টেকনোলজিস্ট রয়েছে 3জনের মধ্যে একজনের অবস্থা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি কিন্তু আসছেন না। ফলে 2জন টেকনোলজিস্ট দিয়ে এই হাসপাতালে যেই পরিমাণ রোগী রয়েছে তাদের কিন্তু সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে পারছেন না। এছাড়া আপনাদের যদি বলি যে কাগজে কলমে এটি 500 বেডের হাসপাতাল হলেও এখানে কিন্তু প্রতিদিন গড়ে আমরা যদি বলি যে প্রায় 1000 থেকে 1200 রোগী এখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বহির্বিভাগেও প্রায় 2 থেকে 3000 রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীদের যেসব স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে সেগুলোর জন্যই কিন্তু তারা এখানে প্যাথোলজি এবং যে রেডিওলজি বিভাগ রয়েছে সেখানে আসছেন এবং এসে কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবাগুলো পাচ্ছেন না। প্রতিদিন যেই পরিমাণ রোগী তাদের এই দপ্তরের সামনে এগুলোতে আসছে এক্সরে করাতে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করাতে, তারা কিন্তু প্রায় 2 থেকে 300 রোগীর বেশি আসছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো বা 100 জন রোগী তাদের পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন, তারা কিন্তু পরের দিন আবার তারা সিরিয়াল দিচ্ছেন। ফলে কিন্তু এই দীর্ঘ যে লাইন সেটি কিন্তু বাড়ছে এবং বাইরের যে দালালের দৌরত্ব, বাইরেও তারা যেতে পারছে না, অধিক টাকা ব্যয় হচ্ছে। সব মিলে যে হাসপাতালে যে অব্যবস্থাপনার, তার জন্য কিন্তু রোগীরাও যেমন সাফারার, এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু বারবার সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তারা যেটি বলছেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগাদা দিয়েও এই সমাধান মিলছে না। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে খুঁড়িয়ে চলার অবস্থা তার সর্বশেষ। চক্ষু হাসপাতালের নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝিনাইদহের সদ্য সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে। অভিযোগ তুলছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারে অনিয়ম। প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে। হাসপাতালটিতে নার্স, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পদে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়া হয় 35 জনকে।
হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, তৎকালীন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম আর হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হোতা। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে বাড়তি জনবল নিয়োগ, আর নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে শেড তৈরি। এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানে নিচ্ছেন 30,000 টাকা, অথচ তিনি হাসপাতালে আসেন না। এদিকে হঠাৎ করে 50 টাকার টিকিট করা হয়েছে 100 টাকা, আর পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকরা 20 ভাগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। ইচ্ছা মতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। নভেম্বরে যে নিয়োগ করেছে আর যে 2000 সাল থেকে ছিল তার বেতন এখন সমান। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে কর্মস্থল ছেড়েছেন জেলা প্রশাসক, আর অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবার 11 দফা দাবি আদায়ে রাজপথে নার্সরা। ভুয়া নার্স অপসারণ সহ বাতিল চান কোটা ব্যবস্থার। সকালে যশোর ও ঝিনাইদহে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নার্সরা। এ সময় তারা জানান, বেসরকারি ক্লিনিকে ভুয়া নার্সের কারণে ভুল চিকিৎসায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে কারণে নার্সদের সম্মান নষ্ট হচ্ছে। তাই দ্রুত এসব ভুয়া নার্স অপসারণ, নিয়োগ বিধিমালা অনুমোদন ও বাস্তবায়ন, উচ্চশিক্ষা সহ সব ক্ষেত্রে কোটা বৈষম্য বাতিল সহ 11 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি স্বাস্থ্য খাতে আমূল সংস্কারে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে যশোর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে তার আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ শামসুল হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2004 ও 2005 সালে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আত্মসাৎ করেন আসামিরা। 2008 সালে তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানা মামলা করে দুদক। 2022 সালে মামলাটি সকালে যশোর স্পেশাল ট্রাইব্যুনালে আসে বিচারের জন্য। বিনা বিচারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহ ছিল আওয়ামী লীগ সরকারের সাজানো নাটক। এর সঙ্গে সরাসরি অংশ নেয় ভারত। ঢাকার পিলখানায় হত্যাকাণ্ড হলেও দেশের বিভিন্ন এলাকার বিডিআর ক্যাম্পে থাকা সদস্যদের আটক করে বিচারের আওতায় আনা হয়, যা সম্পূর্ণ অমানবিক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শেখ হাসিনা সহ এ ষড়যন্ত্রে জড়িতদের বিচারের দাবি জানান তারা। ঝিনাইদহে টানা বৃষ্টিপাত আর সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। 2 দিনের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে জেলার নতুন হাটখোলা বাজারে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বৃষ্টিপাত এবং সরবরাহের কমের অজুহাতে ঝিনাইদহে কিন্তু সব ধরনের সবজির দাম বেড়েছে। গত 2 দিনের ব্যবধানে ঝিনাইদহে প্রতি কেজি সবজিতে প্রায় সব ধরনের সবজি কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আজকে যে ঝিনাইদহের শহরে যে সাপ্তাহিক হাটবার বৃহস্পতিবার, আমি নতুন হাটখোলা সবজি বাজারে এসে দেখেছি, সকাল থেকে আমরা এখানে দেখেছি যে 2 দিনের ব্যবধানে কিন্তু সব ধরনের সবজির দাম এখানে বেড়েছে। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে
কাঁচামরিচে সেটা গতকালও কিন্তু কাঁচামরিচের 200 টাকা কিন্তু খুচরা বিক্রি হয়েছিল, কিন্তু সেই মরিচ আজকে 240 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকের বাজার দর যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, কচু যেটা আছে কচু 60 থেকে 70 টাকা কেজি দরে, এছাড়া মিষ্টি কুমড়া 40 টাকা কেজি দরে, পাতাকপি 50, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং আলু গোল আলু বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়া পেঁয়াজ কিন্তু পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে, পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দাম কিন্তু বেড়েছে, বেগুনের দাম বেড়ে 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে, যা দুদিন আগেও ছিল কিন্তু 40 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়াও যে অন্যান্য সবজি আমরা দেখেছি বাজারে, সেই সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত এবং ব্যবসায়ীরা বলছেন আসলে বর্তমানে দেশে যে টানা বৃষ্টিপাত এবং বাজারে সবজি সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু তাদের কিনতে হচ্ছে এবং তারা আশঙ্কা করছে যে এই টানা বৃষ্টিপাত বা এই আবহাওয়া যদি এমন টানা বৃষ্টিপাত থাকে তাহলে হয়তোবা এই সবজির দাম আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে। তো এই ছিল ঝিনাইদহের যে সবজি বাজারের সর্বশেষ। সরাসরি ছিলাম ঝিনাইদহে। ভারতীয় আগ্রাসন ও সব দফতরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, প্রতিবেশী পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে। পাশাপাশি ঝিনাইদহের সব সরকারি দফতরে দুর্নীতি বন্ধেরও আহ্বান জানান তারা। সব ধরনের চালের দাম কেজি প্রতি কমেছে 1 থেকে 1.5 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সড়কে চাঁদাবাজি না থাকায় পরিবহন খরচ কমে আসায় এর প্রভাব পড়েছে চালের বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাজানগর পাইকারি মোকামে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুষ্টিয়া যে খাজানগর, যেটি দেশের বৃহত্তম চালের মোকাম, এই চালের মোকামে কিন্তু সব ধরনের চালের দাম কমেছে কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা। এই আসলে এই চালের দাম কমানোর পিছনে আসলে মিল মালিকরা যেটা জানাচ্ছেন যে আসলে সড়কগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় কোনো রকম এখন টাকা পয়সা দেওয়া লাগে না এবং এছাড়া এখানে সাধারণ মানুষ যারা আছে তারাও আসলে জানাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু আসলে যে খাজানগর রয়েছে সেই খাজানগরে কিন্তু প্রচুর পরিমাণে ধানের সরবরাহ রয়েছে, যার কারণে কিন্তু চালের দাম কমে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বাজারগুলোতে কিন্তু চালের চাহিদা কমে গেছে, যার কারণে তাদের যে উৎপাদিত চাল এবং যে ধান সরবরাহ এবং চাহিদা এবং যোগানের পার্থক্য না থাকার কারণেই কিন্তু চালের দাম আসলে কমে গিয়েছে বলে মিল মালিকরা আসলে দাবি জানাচ্ছেন। তবে এখানে সাধারণ ভোক্তা যারা আছে তারা জানাচ্ছেন যে হঠাৎ করে যে চালের দাম বৃদ্ধি পায় এবং কমে যায়, এগুলো আসলে যে পরিমাণে বাড়ে তার থেকে কিন্তু কম পরিমাণে এখানে দাম কমে, যার কারণে কিন্তু একটা তারতম্য রয়ে যায়, যার কারণে এই সমস্যাগুলো আসলে তৈরি হয় বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ ভোক্তা। তবে সাধারণ ভোক্তারা যে দাবি করে যে যেহেতু 1 থেকে 1.5 টাকা কমেছে তার থেকে আরও বেশি কমা উচিত বলে এই সাধারণ ভোক্তারা দাবি করেন। তবে মিল মালিকরা যেটি আমাদেরকে যে জানাচ্ছেন সেটা মূলত এখানে যারা আছেন মালিক সমিতির যে সাধারণ সম্পাদক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সরকারিভাবে যদি এই জেলায় প্রত্যেকটা জায়গায় যদি মনিটরিং করা হয় তাহলে চালের দাম আরও কমে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার খাজানগর এই চালের দাম কমে নিয়েছিল আমার কাছে সর্বশেষ। না জানিয়েই সরকারি জমির পরিধিতে যুক্ত করা হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলা সদর বাজারের একাংশ। বন্ধ রাখা হয়েছে খাজনা আদায়। এতে জমি বিক্রি বা হস্তান্তর করতে পারছেন না মালিকরা, জামানত রেখে নিতে পারছেন না ব্যাংক ঋণও। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুতই নেওয়া হবে সমাধানের উদ্যোগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 60 থেকে 70 বছর ধরে বসবাস করে আসছেন বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের বাজার এলাকার বাসিন্দারা। সরকারের কোষাগারে দিয়েছেন নিয়মিত খাজনা, তবে হঠাৎ করে উপজেলা সদর ভূমি অফিস গত 5 বছর ধরে খাজনা না নেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। জমির খাজনা না দিতে পেরে জমি বিক্রি ও জমি জামানত রেখে ঋণও মিলছে না ব্যবসায়ীদের। এলাকাবাসী জানান, কোনো তথ্য না জানিয়েই সরকারি পেরিফেরির আওতায় আনা হয়েছে বাজারের একাংশ। কোন ব্যক্তির কত অংশ এর মধ্যে পড়েছে তাও জানাচ্ছে না ভূমি অফিস, অথচ CSRS পর্চা অনুযায়ী জমির মালিক তারাই। এ নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান।
দাদার সম্পত্তি বলতে পারেন এটা, কিন্তু আমরা যেই খাজনা নিতে যাচ্ছি সেই সময় আমাদের বলতেছে কি আপনারা খাজনা দিতে পারবেন না, পেরির মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়েছে। খাজনা দিচ্ছি আমরা 26 বছর, এই 4 বছর আমরা এই জায়গায় খাজনা দিতে পারি নাই। কটুক নিছে কিবা না নিছে আমরা কিছুই জানি না। আমি একটা জায়গা বিক্রি করব, এই খাজনা দেবার জন্য আমি জায়গাটা বিক্রি করে আমি আসছি খুব অসহায়ের ভিতরে। নতুন করে কিছু স্থাপনা করতেও যাই, সেটাও বাধাপ্রাপ্ত হয়। সাময়িকভাবে উন্নয়ন কার্যক্রম স্থগিত হয়ে আছে, এর একটা দ্রুত সুরাহা হওয়া চাই। ব্যবসায় যদি কেউ মন্দা হয় আমরা পারতেছি না সেই জায়গা বিক্রি করতে, যাদের আমরা আমাদের সিসি লোন আছে সেখানে কিন্তু আমরা রিনিউয়ালও করতে পারতেছি না। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ভূমি বিভাগের কোনো কর্মকর্তা, তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পেরিফেরিভুক্ত জমির বাইরে অন্য জমির খাজনা যাতে দিতে পারে সেই বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব, আর একই সাথে কার কতটুকু জমি বাজারের মধ্যে এসেছে এবং কতটুকু ফাঁকা আছে এটি যদি আমরা জানাই দিতে পারি তাহলে তার জন্য সুবিধা হবে। প্রায় 10 একর জমির ওপর গড়ে ওঠা কচুয়া উপজেলা সদরের এই প্রধান বাজারে 5 শতাধিক ব্যবসায়ী ও জমির মালিক রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট। বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা জানান, গণমাধ্যম কারো শত্রু না। গণমাধ্যম মানুষের সামনে সমাজের অসঙ্গতি তুলে ধরে। তারপরও কিছু মানুষ গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর হামলা করেছে। এসব হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 16 আগস্ট চুয়াডাঙ্গার বড়বাজার ফেরিঘাট রোড ও পুরাতন গলিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স এবং ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন সহ নানা অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠান মালিককে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও সতর্ক করা হয় আরও কয়েকটি প্রতিষ্ঠান মালিককে। পরে ভেজাল খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 2016 সালের 31 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার মৎস্য ভবনের পাশে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় স্থানীয় স্কুল ছাত্র মাহফুজ আলম সজীবের অর্ধগলিত লাশ। এই হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 19 আগস্ট রায় দেন আদালত। রায়ে মামুন নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে 2011 সাল থেকে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে ওই বছর থেকে 2023 সাল পর্যন্ত 2 দফা নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ দেন আদালত। এ আদেশ প্রত্যাহার করে শীঘ্রই নির্বাচনের অনুমতি প্রদানের জন্য 19 আগস্ট প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন ব্যবসায়ী নেতারা। এ সময় আগামী 1 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা বিভাগ নিহত 16, হামলা হত্যার ঘটনায় এখন পর্যন্ত 15টি মামলা দায়ের। আওয়ামী লীগের নেতা কর্মীদের আসামি করা হলেও বেশিরভাগ পলাতক। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা 70 শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে, দ্রুত অচল অবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের। এবং এবার 11 দফা দাবিতে আন্দোলনে নার্সরা। ভুয়া নার্স অপসারণ সহ বাতিল চান কোটা ব্যবস্থা। স্বাস্থ্য খাতে আমূল সংস্কারে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর থাকছে আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।